এই সরকারের জন্য আসলে চ্যালেঞ্জেসগুলো কি? রাষ্ট্রের যে আর্থিক সক্ষমতা, বিশেষ করে রাজস্ব আহরণ, এইটা খুবই দুর্বল অবস্থায় আছে। এই বছরের যে লক্ষ্যমাত্রা, ইন্টারিমের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন, সেখানেই সম্ভবত 1 লাখ কোটি টাকার ঘাটতি হবে। রাইট। সো এত বড় ঘাটতি যদি হয়, তাহলে পরিকল্পনা তো অনেকটা কাগুজে ব্যাপার হয়ে গেল। কারণ পরিকল্পনা আছে কিন্তু আপনার অর্থ নাই। যাই সম্পদ আছে সেটার দক্ষ ব্যয়, একটা প্রবণতা থাকে যে অনেক বড় একটা বাজেট দেখাতে হবে। এটা কাকে দেখাতে হবে? মানুষ কি বাজেটের আকার নিয়ে কোনো বদার করে অ্যাকচুয়ালি? রাইট। ওরা তো বলে যে মূল্যস্ফীতির নিয়ে কর্মসংস্থান আছে কিনা, রাস্তাঘাটে জ্বালানি সহজে পাবো কিনা, রাতে সে শান্তিতে ঘুমাতে পারবো কিনা, এগুলোই তো ওদের মূল বিষয়। সো এখানে এই যে একটা বড় চ্যালেঞ্জ হবে যে বাস্তবতা ভিত্তিক বাজেট করা। কারণ আমাদের ধারাবাহিক একটা ব্যর্থতা হচ্ছে বা একটা দুর্বলতা আমাদের বাজেট প্রক্রিয়ার, যে বাস্তবতার সাথে সামঞ্জস্যটা কম। আমাদের বাংলাদেশের অর্থনীতি সেই কোভিড পিরিয়ড থেকেই এক ধরনের সংকটকাল কাটাচ্ছে, একটার পর একটা এসছে। কোভিড, ইউক্রেন যুদ্ধ, তারপরে রাজনৈতিক এই যে আমাদের পরিস্থিতি হলো, একটা ট্রানজিশন হলো, এখন হচ্ছে জ্বালানি। এই যে সংকটের মধ্যেই আমরা চলছি। তবে এর মধ্যে আবার সংকটের মধ্যে চলার মধ্যেও আমাদের লক্ষ্যমাত্রাগুলো খুব কৌশলীভাবে আরও ঠিক করা দরকার। যেমন এখনও আমরা আছি সেই গার্মেন্টস এবং রেমিটেন্স, প্রবৃদ্ধির চালক ওই দুইটাই। আগামী 5-10 বছরও কি আমরা ওই দুইটার উপরেই থাকবো? ওই দুইটার উপর নির্ভর করে কত বাড়বে আর কিন্তু নতুন প্রবৃদ্ধির চালক তো লাগবে। সো এখানে আমাদের এই নতুন প্রবৃদ্ধির চালক অন্বেষণ, উদ্যোক্তা শ্রেণী কিন্তু অলরেডি এগুলো বের করছে। যেমন কৃষি আগামীতে খুবই গুরুত্বপূর্ণ একটা খাত হিসেবে ইমার্জ করার দরকার, কিন্তু ওখানে দরকার তাহলে ভিন্ন দৃষ্টিভঙ্গি, কৃষিকে নীতি সহায়তা কেমন করে দিব সেটার ব্যাপারে সুনির্দিষ্ট কৌশল, এবং সার্বিকভাবে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি যেটা দেখি, বাংলাদেশের কৃষি আগামীর অন্যতম প্রবৃদ্ধির চালক হতে হবে। কিভাবে সেটা হতে পারে? সেটা হতে পারে ভ্যালু চেঞ্জ, নতুন ভ্যালু, এই যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ।